আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা স্থির তরিতে 3 নম্বর লেকচারটা শুরু করতেছি। তো এখানে কালকে কিছু কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ বাকি ছিল, তো সেগুলো আগে দেখাইনি, তারপর আমরা নতুন কনসেপ্টের দিকে যাব। তো দেখো এই ম্যাথটাতে কি বলছে, একটা 2 গ্রাম ভরের শোলা বলকে +4 মাইক্রোকুলম চার্জে চার্জিত করা হলো। কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রটি স্থাপন করলে স্থির থাকবে। তো দেখো এখানে কি বলছে, 2 গ্রাম ভরের শোলা বলকে, ধরো এটা হচ্ছে আমার একটা শোলা বলকে +4 মাইক্রোকুলম চার্জে চার্জিত করা হলো। তো কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে সেটি স্থির থাকবে। তো ধরো এখানে আমার একটা কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে, সেটাও ধরলাম কি পজিটিভ চার্জে চার্জিত আছে। তো এখানে আমি কি করলাম, 16 ভোল্টটা রাখলাম। তো এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা এর মান কত হলে পরে এই 16 ভোল্টটা এখানে স্থির থাকবে। আচ্ছা, এটাও তো আমার পজিটিভ চার্জ, 16 ভোল্টও তো আমার পজিটিভ চার্জ। তো পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তো এই দিক বরাবর একটা বল থাকবে, বিকর্ষণ বল ধরলাম এফ। তো 16 বলেরও তো একটা ওজন আছে, সেটা ধরে নিলাম কি এমজি। এখন 16 বলটা কখন স্থির থাকবে, যখন এফ এবং এমজি সমান হবে, তখনই তো আমার 16 বলটা স্থির থাকবে। তো আমি লিখতে পারি না, ষোলা বলটি ষোলা বলটি ষোলা বলটি তখনই স্থির থাকবে, তখনই স্থির থাকবে যখন এফ সমান এমজি হবে। আচ্ছা, তো এখন আমাকে বের করতে বলছে কি, কত প্রাবল্য, ই এর মান কত। এফ এর সাথে যে একটা ই এর সম্পর্ক দেখাইছিলাম মনে আছে, এফ সমান ই কিউ। তো এই ভ্যালুটা এই ইকুয়েশনটা যদি এখানে বসাই, ই কিউ সমান এমজি। এখন তোমার বের করতে হবে কি, ই এর মান, ই সমান হবে কি এমজি ডিভাইডেড বাই কিউ। তো এম এর মান কত, 2 গ্রাম, 2 × 10⁻³ জি এর মান কি 9.8, কিউ এর মান কত +4 মাইক্রোকুলম, তো 4 × 10⁻⁶, যেটা আসবে সেটাই নিউটন আর কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, যেটা একক দেব সেটাই হবে। তো এর অ্যান্সার কত আসবে, এর অ্যান্সার আসবে, দেখি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। আচ্ছা, এটা তোমরা হিসাব করে এটা তো পারবাই, যেটা আসবে সেটাই হবে আমার কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। তো চলো পরেরটাতে যাই। তো দেখো এখানে কি বলছে, যেই বিন্দুতে শোলা বলটি স্থির অবস্থায় আছে ওই বিন্দুতে প্রাবল্য কত। চিত্রে দেওয়া আছে বলটির ভর দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম, চার্জ দেওয়া আছে +2 মাইক্রোকুলম, বলটির অবস্থান উলম্ব পাত থেকে 3 সেন্টিমিটার দূরত্বে, সুতার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আচ্ছা দেখো এখানে কি বলছে, 16 বলটির চার্জ দেওয়া আছে +2 মাইক্রোকুলম, আবার যে তড়িৎ ক্ষেত্র সেটাও কিন্তু কি পজিটিভ চার্জে চার্জিত। তো অবশ্যই পজিটিভ এবং পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে। তো দেখো সিনারিওটা যদি আমি আঁকাই আবার, এটা ধরো আমার পাত, ঠিক আছে, এটা যদি আমার পাত হয় পজিটিভ চার্জে চার্জিত, তাহলে 16 বলটা তো প্রথমে এইভাবে স্থির অবস্থায় ছিল, এইভাবে স্থির অবস্থায় ছিল, কিন্তু যেহেতু ওটাও আমার কি পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তো কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করে ধরো এখানে চলে আসলো, এটাও কি পজিটিভ চার্জে চার্জিত। আর দেওয়া আছে কি, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর কি দিয়ে দিছে, উলম্ব পাত থেকে দূরত্ব দিয়ে দিছে আমার 3 সেন্টিমিটার, এটা দিয়ে দিছে 3 সেন্টিমিটার। এখন দেখো এটা তো আমার সুতা, তো যখন বিকর্ষণ করে এই দিকে চলে যাবে বস্তু থেকে সুতার দিকে, আমার কি একটা টান বল থাকবে টি। ধরে নিলাম আমার এই অ্যাঙ্গেলটা হইতেছে থিটা, তাহলে এটা যদি টি হয়, আচ্ছা এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, একান্তর কোণ এটা, এটা হবে থিটা। তো যার সাথে থিটা তার হবে কি কস থিটা, তো এই বরাবর যাবে কি টি কস থিটা, তাই না। আর এই বরাবর কি যাবে, টি সাইন থিটা। এখন এই পজিটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণের ফলে একটা কি কুলম্ব বল, বিকর্ষণ বল যেটা সেটা থাকবে। তো এই এফ সমানই তো আমি জানি আবার কি ই কিউ। এখন যদি বলের ডিস্ট্রিবিউশন দেখাই, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি টোটাল বল দেখাই, দেখো এক্স অক্ষ বরাবর এদিকে আছে আমার টি সাইন থিটা, এদিকে আছে কি এফ। তো যখন স্থির থাকবে তখন অবশ্যই এফ সমান টি সাইন থিটা হতে হবে। তো এফ সমান
টি সাইন থেটা। আর ওয়াই অক্ষ বরাবর যদি বলের ডিস্ট্রিবিউশন দেখাই, ওয়াই অক্ষ বরাবর চার বলটির একটি ভর আছে, তো এমজি নিচের দিকে কাজ করবে, এমজি সমান ই কস থিটা। তো এখন দুইটা যদি ভাগ করে দেই তাহলে কি আসবে, ট্যান থিটা সমান এফ ডিভাইডেড বাই এমজি। এখন এই ত্রিভুজটা যদি আমি আলাদা করি, এটা হচ্ছে আমার থেটা, এটা যদি 5 সেন্টিমিটার, এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা তোমার উলম্ব সরণ, তাহলে এই দৈর্ঘ্যটা হবে কত, √5² - 3² সমান হবে 4 সেন্টিমিটার। তাহলে ট্যান থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে 3/4 সমান এফ ডিভাইড বাই এমজি লেখা যায়। আবার এফ সমান আমার কি, ই কিউ, ই কিউ সমান এমজি। এখন আমার লাগবে কি, ই এর ভ্যালু, ই সমান হবে কি 3mg, 3mg ডিভাইড বাই 4 কিউ। 3 এর মান হচ্ছে কত, 2 গ্রাম, 2 × 10⁻³ তারপর জি এর মান হচ্ছে 9.8, 4 কিউ এর মান হচ্ছে কত, 2 × 10⁻⁶ নিউটন পার কুলম। যেটা আসবে সেটাই হতেছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম সহজ ম্যাথ ছিল। তো দেখো এটা খুবই সুন্দর একটা ম্যাথ। কি বলছে, এসএইচএম এর পর্যায়কাল ও কম্পাঙ্ক কত, চিত্রের তথ্য অনুযায়ী মূলবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুতে একটি চার্জ রেখে সামান্য সরালে কম্পিত হতে থাকে, তাহলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল কত। দেখো এখানে বিষয়টা বলছে কি, ধরো এই বিন্দুতে, হ্যাঁ এই দেখো কার্সরটা যেখানে আছে, এই বিন্দুতে আমি একটা চার্জ রাখছি কিউ পরিমাণ, তো তারপর কি করছি আমি, জোর করে কিউকে সামান্য এই দিকে সরাই দিছি, এই দিকে সরাই দিছি, তাহলে এইটাও পজিটিভ চার্জ, এইটাও পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে এই দিকে, কিন্তু এইটাও তো আবার পজিটিভ চার্জ, তাহলে এইটাও আবার একে বিকর্ষণ করবে এই দিকে, তাই না। তো যখন এর বিকর্ষণ বল অবশ্যই বেশি হবে, কারণ দূরত্ব যত কমতে থাকে বিকর্ষণ বল তত বাড়তে থাকে। এফ সমান কি, কে কিউ, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর যত কমবে বিকর্ষণ বল তত বাড়বে। তো এর বিকর্ষণ বল এর বিকর্ষণ বলের থেকে কম হবে, তো আলটিমেটলি এইখানে থাকা যে চার্জটা এইভাবে 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 কাঁপতে থাকবে, দেখো এসএইচএম এ কাঁপতে থাকবে। তো এই কম্পনের পর্যায়কাল এবং কম্পাঙ্ক কত সেটা আমার বের করতে হবে। তো দেখো চিত্রটা যদি আমি সুন্দরভাবে বোঝাই আবার আঁকাইয়ে, ধরো এতটুকু হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব, এখানে আমার আছে একটা প্লাস কিউ, এখানে আমার আছে একটা প্লাস কিউ, এই বিন্দুতে আমার ছিল কিউ চার্জ, আমি কি করলাম, কিউ কে সরায়ে এক্স পরিমাণ সরাইয়ে এইদিকে আনলাম কিউ, তো এতটুকু হচ্ছে আমার কি এক্স, এক্স পরিমাণ সরাইছি। এখন দেখো প্রশ্নে দেওয়া ছিল আদি অবস্থান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এল, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এল, এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কি হবে, দাঁড়া আমি দেখাই দিই, এতটুকু ছিল এল, আমি এক্স পরিমাণ সরাইছি, তো এতটুকু এল, এতটুকু যদি এক্স হয় বাকিটুকু হবে এল মাইনাস এক্স। এখন এই অবস্থান থেকে দেখো আমার এতটুকু ছিল, প্রশ্ন মতে এতটুকু ছিল এল, সরাইছি এক্স পরিমাণ, তো টোটাল এই বিন্দু থেকে সরানোর পর যে বিন্দু সেই দূরত্বটা হবে আমার কি এল প্লাস এক্স, এটা হবে কি এল প্লাস এক্স। আচ্ছা, তো এই দূরত্বটা কিন্তু এল মাইনাস এক্স দূরত্বটা অবশ্যই এল প্লাস এক্স এর থেকে ছোট, তো এই যে ছোট, ঠিক আছে, এতটুকু অংশে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, ধরলাম সেটা হচ্ছে কি F2, আবার এল প্লাস অংশে কিন্তু পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, সেটা ধরে নিলাম F1, এখানে অবশ্যই F2 ইজ গ্রেটার দেন F1, কারণটা কি, কারণ হচ্ছে এল মাইনাস এক্স অংশের দূরত্ব কম, এল প্লাস এক্স অংশের দূরত্ব বেশি, যেহেতু দূরত্ব কম তাই তার বিকর্ষণ বল বেশি, যেহেতু দূরত্ব বেশি তাই তার বিকর্ষণ বল কম। তো আশা করি সিনারিওটা বুঝতে পারছো। তো এইভাবে এখন কি করবে, এই চার্জটা এইভাবে এইভাবে কাঁপতে থাকবে, তো এই কম্পনের আমার পর্যায়কাল এবং কম্পাঙ্ক বের করতে বলছি, তো চলো বের করি। এখন এখান থেকে যদি আমি এফ নিট বের করি, এফ নিট হবে কি, বড় বল থেকে ছোটটা বাদ দিলাম, F2 মাইনাস F1। আচ্ছা, এখন বলের সূত্র কি, 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার,
তো 1/4 পাই এপসাইলন নট, এখানে চার্জ কোনটা কোনটা, স্মল কিউ ক্যাপিটাল কিউ, স্মল কিউ ক্যাপিটাল কিউ, আর দূরত্ব হচ্ছে কি L-x হোল স্কোয়ার। আর F1 সমান 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই L+x হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে কি কি কমন যায়, কিউ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, থাকে কি কি 1/L-x হোল স্কোয়ার মাইনাস 1/L+x হোল স্কোয়ার। তাহলে এখানে যদি কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট, এখন লসাগু যদি করি L+x হোল স্কোয়ার L-x হোল স্কোয়ার, এখানে থাকবে কি L+x হোল স্কোয়ার মাইনাস L-x হোল স্কোয়ার। তো এই লবে কিন্তু আমার কি 4ab সূত্র পড়ছে a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। এখন এটা যদি পরের পৃষ্ঠায় লিখি তাহলে এফ নেট সমান আমি কি পাচ্ছি, এফ নেট সমান পাচ্ছি কিউ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 4Lx ডিভাইডেড বাই, নিচে কি ছিল দেখো, এই দুটো a+b ইন্টু a-b, তার সাথে যদি একবার হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে a² - b² সূত্র পড়ছে। তো এটাকে আমরা লিখতে পারি কি L² - x² তার হোল স্কোয়ার। এখন আমি এক্সটা তো খুবই সামান্য পরিমাণে সরাইছি তাই না, তার মানে এক্স ইজ লেস দেন এল, তো আমরা এক্স কে প্রায় টেন্স টু জিরোই ধরতে পারি। তো তা যদি করি তাহলে এটা হয়ে যাবে আমার কি জিরো। তো থাকবে কি কি কিউ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 4Lx ডিভাইডেড বাই L⁴। তো দেখো কাটাকাটি গিয়ে কি কি থাকে, কিউ কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট L³ ইন্টু এক্স। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, আমার এফ নেটটা কাজ করতেছিল কোন দিকে, এফ নেটটা কিন্তু কাজ করতেছে আমার এই দিকে, কিন্তু আমি যখন চার্জটা সরাই তখন সরণ কাজ করতেছিল এই দিকে। তো এফ নেট এবং সরণ কিন্তু পরস্পর বিপরীত। তো আমি যদি এফ নেটকে একদম সাইন সহ লিখতে চাই, দিক বিবেচনা করে যদি লিখতে চাই তাহলে কি লিখতে হবে, মাইনাস কিউ কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট L³ ইন্টু এক্স। কারণ কি, কারণ হচ্ছে এফ নেট এবং এক্স পরস্পর বিপরীত, এক্স পরস্পর বিপরীত। তাহলে এফ নেট সমান আমি পাইলাম কি মাইনাস কিউ কিউ ডিভাইড বাই পাই এপসাইলন নট L³ ইন্টু এক্স। আবার এস এইচ এম এর ক্ষেত্রে আমরা কি জানি, এফ সমান মাইনাস কে এক্স। তো এখন যদি তুলনা করি, কে সমান কিউ কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট L³। তাহলে এখন যদি আমাকে পর্যায়কাল বের করতে হয়, পর্যায়কাল আছে এখানেই দেখাই সাইডে, পর্যায়কাল ই সমান টুয়াইস বাই রুট ওভার অফ এম বাই কে। এই কে এর ভ্যালুটা তুমি এইখানে নিয়ে বসাই দিবা, তাহলে পর্যায়কাল পেয়ে যাবে। আর কম্পাঙ্গ এফ সমান কি 1/t, তাহলে কম্পাঙ্গ পেয়ে যাবা। তো দেখো খুব ভালো একটা ম্যাথ ছিল না, আশা করি বুঝতে পারছো। তো চলো পরেরটাতে যাই। এই দেখো আরেকটা সুন্দর ম্যাথ নিয়ে আসছি। এখানে সিনারিওটা দেওয়া আছে কি, একটা হেলানো তলে স্প্রিং দিয়ে একটা চার্জ জোড়ানো আছে, যার পরিমাণ, যেখানে চার্জের পরিমাণ +2 মাইক্রোকুলম, এবং নিচে আর একটা চার্জ আছে স্থির অবস্থায় যেটা হচ্ছে +2 মাইক্রোকুলম। তাহলে এই যে বস্তুটা আছে, নিচে যে বস্তুটা আছে এর ভর কত সেটা জানতে চাইছে। চলো এটা সলভ করি। আগে দেখো সিনারিওটা বুঝো কি করা লাগবে। আগে দেখো চিত্রটা আমি সুন্দরভাবে বলের ডিস্ট্রিবিউশন সহ সবকিছু আঁকাই, তাহলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে আমার সেই হেলানো তল, এটা হচ্ছে আমার হেলানো তল। তো হেলানো তলের এখান থেকে আমার একটা কি আছে, স্প্রিং দ্বারা বল ঝোলানো আছে। আচ্ছা, এখন স্প্রিং দ্বারা যদি বল ঝোলানো থাকে, দেখো বল দুটা কিন্তু উভয়ই পজিটিভ চার্জে চার্জিত, তো তাদের মধ্যে একটা কি থাকবে, বিকর্ষণ বল থাকবে।
বিকর্ষণ বল যদি থাকে স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। বোঝা গেছে? দেখো কি বলছে, স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, আর হেলানো তলের দৈর্ঘ্য ছিল, সরি, স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, হেলানো তল ছিল 10 সেন্টিমিটার। তো হেলানো তলটা যদি আমি দেখাই, এতটুকু ছিল আমার 10 সেন্টিমিটার, স্প্রিং এর স্বাভাবিক দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। যেহেতু পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, তো স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই সংকুচিত হয়ে যাবে। দেখো সংকুচিত দৈর্ঘ্য দিয়ে দিছে আবার 3 সেন্টিমিটার। তো সংকুচিত অবস্থায় যদি আমি আঁকি, এই যে এখানে সংকুচিত অবস্থায় আঁকলাম, সংকুচিত দৈর্ঘ্য আমার দিয়ে দিছে 3 সেন্টিমিটার। তাহলে স্বাভাবিক অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য কতটুকু ছিল? 5 সেন্টিমিটার। ধরো শুরুতে আমার মানে বলটা ছিল বা স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ছিল এতটুকু, তো এতটুকু ছিল 5 সেন্টিমিটার। সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তো স্প্রিংটা সংকুচিত হয়েছে কতটুকু? হয়েছে কতটুকু? অবশ্যই 2 সেন্টিমিটার। আচ্ছা, তো স্প্রিং যখন সংকুচিত হবে, তো এর একটা রিস্টোরিং ফোর্স থাকবে এইদিকে, প্রত্যয়নী বল যেটা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছে, রিস্টোরিং ফোর্স থাকবে এইদিকে। এখন এখানে তো আমার একটা কি আছে, পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বল ধরে নিলাম আমি F1, তাই না? তো এই বিকর্ষণ বলের জন্য টোটাল দূরত্ব কতটুকু কাউন্ট হবে সেটা হিসাব করো তো। শুরুতে ছিল 5 সেন্টিমিটার, তার মানে এতটুকু মান হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তারপর সংকুচিত হয়ে আরো দূরত্ব বলো 2 সেন্টিমিটার। তো এফ সমান, কুলম্ব বল সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কিউ/আর²। এই আর এর মান কিন্তু এখানে হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আর এর মান কিন্তু এখানে 5 + 2 7 সেন্টিমিটার। এখন দেখো, এটা তো একটা ভর আছে এই চার্জের, এমজি কাজ করতেছে এইদিকে। তো নিউটনিয়ান মেকানিক্স তো পড়ছোই আশা করি। তাহলে এই দিক বরাবর থাকবে এমজি সাইন থিটা, এই দিক বরাবর থাকবে এমজি কস থিটা। এই এমজি কস থিটা এর প্রতীকটা বল আর দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আশা করি সব ক্লিয়ার, সব দেখানো হয়েছে। আচ্ছা, এবার যদি আমি এক্স অক্ষ মানে সামেশন অফ এফ, আমরা জানি কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এখন এখানে তো আমার কোনো ত্বরণ নাই, তো এটা 0। তাহলে আমি এক্স অক্ষ বরাবর টোটাল বল, আর এক্স অক্ষ বরাবর টোটাল বলের ডিস্ট্রিবিউশন লিখবো, আর ওয়াই অক্ষ বরাবর তো লেখার দরকারই নেই, কারণ কি এমজি কস থিটা আর আর পরস্পর ক্যান্সেল আউট হয়ে যেতেছে। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর যদি দেখাই, এই দিক বরাবর আমার কাজ করতেছে এমজি সাইন থিটা এবং এফ রিস্টোরিং ফোর্স। দেখো এক্স অক্ষ বরাবর কি কাজ করতেছে, এটা যদি হয় আমার এক্স অক্ষের নেগেটিভ দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা এবং এফ রিস্টোরিং ফোর্স। এক্স অক্ষের এক্স অক্ষের নেগেটিভ দিকে কি কি কাজ করতেছে? এমজি সাইন থিটা বল আর স্প্রিং এর যে রিস্টোরিং ফোর্স সেটা কাজ করতেছে, রিস্টোরিং ফোর্স। আর পজিটিভ দিকে কি কাজ করতেছে? আর পজিটিভ দিকে কাজ করছে এফ কুলম্ব বল, যেটা সেটাকে আমি F1 ধরছিলাম। তাহলে কি করা যায় এখন? এখন কুলম্ব বল F1 সমান কি? 1/4πε0 কিউ/আর²। 1/4πε0, দুইটা চার্জেরই পরিমাণ ছিল 2 মাইক্রোকুলম, তাহলে 2 × 10⁻⁶ তার হোল স্কোয়ার। আর এর মান কতটুকু? কুলম্ব বলের জন্য টোটাল দূরত্ব কতটুকু কাউন্ট হবে? এই যে 7 সেন্টিমিটার। সংকুচিত অবস্থায় 2 সেন্টিমিটার আর আগে ছিল 5 সেন্টিমিটার, তাহলে টোটাল কত? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার সমান 0.07, 0.07 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার কুলম্ব বল। আবার এফ রিস্টোরিং সমান কি? কে এক্স। এফ রিস্টোরিং ফোর্স সমান কি? কে এক্স, তাই না? কে এক্স। এখন স্প্রিংটা সংকুচিত হয়েছে কতটুকু? স্প্রিংটা সংকুচিত হয়েছে 2 সেন্টিমিটার, আর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে কে সমান 0.002 নিউটন। তো এটা দেখলাম 0.002
আর সংকুচিত হয়েছে 2 সেন্টিমিটার, 0.02। এখান থেকে আমি এফ রিস্টোরিং পেয়ে যাব। আর এম জি সাইন থিটা যদি বের করি, এম জি সাইন থিটা, তাহলে এম এর মান তো আমি জানি না, এমই তো বের করবো। জি এর মান 9.8, সাইন থিটার মান দেওয়া আছে কত, 30। থিটার মান দিয়ে দিয়েছে 30 ডিগ্রি সাইন থিটা। তো এখন এগুলো আমি বসাই। তাহলে যেহেতু বলটা ওই অবস্থানে স্থির অবস্থায় আছে, তো এক্স অক্ষের নেগেটিভ দিকে বল এবং পজিটিভ দিকে বলের সমান হবে। তার মানে F1 সমান হবে আমার এফ রিস্টোরিং প্লাস এম জি সাইন থেটা। তো এফ রিস্টোরিং সমান আমি কি পাইছি, সরি, এফ কলম্ব বল সমান পাইছি 1/4 পাই এপসাইলন নট 2 × 10⁻⁻6 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.07 তার হোল স্কোয়ার। আর রিস্টোরিং ফোর্স সমান এই যে কে এক্স যেটা পাইছি 0.002 ইন্টু 0.02 প্লাস এম জি সাইন থিটা। এম এর মান জানি না, জি এর মান 9.8 ইন্টু সাইন 30। এখন এটা যদি এই পাশে এনে বিয়োগ হয়ে যাবে, তাহলে এম ইন্টু 9.8 ইন্টু সাইন 30 সমান 2 দুগুণে 4, 10⁻⁻12 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 0.07 তার হোল স্কোয়ার মাইনাস 0.002 ইন্টু 0.02। তাহলে এখান থেকে এম এর মান যদি বের করি, 4 ইন্টু 10⁻⁻12 divided by 4 pi epsilon naught 0.07 whole square minus 0.002 0.02 divided by 9.8 sin 30। অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে তোমার চার্জের ভরের পরিমাণ। দেখো কত সুন্দর একটা ম্যাথ। এটা করলে কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এবার আমরা দেখবো আপেক্ষিক ভেদনযোগ্যতা। আচ্ছা, আপেক্ষিক ভেদনযোগ্যতা বিষয়টা কি? ধরো এখানে আমার আছে পানি, এটা যদি হয় আমার পানি, এটা হচ্ছে ধরো আমার বায়ু। তো বায়ুকে শুধু সাদা মাধ্যমে দেখাইলাম, এটা হচ্ছে আমার বায়ু, ঠিক আছে। তো পানি মাধ্যমে যদি এখানে একটা চার্জ রাখি Q1, এখানে যদি রাখি Q2, এদের মধ্যে কি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, তো ধরলাম আর। তো সেই আকর্ষণ বা বিকর্ষণ বল আমি ধরে নিলাম কি F সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমি তো এই মাধ্যমের মাধ্যমাঙ্ক আমি জানি না পানির, তাই না? তো এই জন্য এটাকে আমি এপসাইলন দিয়ে লিখছি। তো বায়ুতে ধরো আমার এখানে একটা চার্জ আছে Q1, এটা ধরো হচ্ছে আমার Q2, মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর। তাহলে এই ক্ষেত্রে যে বলটা হবে সেটা হবে আমার এফ নট, বা এই মাধ্যমে আমি নট দ্বারা প্রকাশ করতেছি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো, বায়ু মাধ্যমে ধরছি আমি এপসাইলন, পানি মাধ্যমে ধরছি এপসাইলন, বায়ু মাধ্যমে ধরছি এপসাইলন নট। আপেক্ষিক বেদনযোগ্যতা হচ্ছে, আপেক্ষিক বেদনযোগ্যতা হচ্ছে বায়ু মাধ্যমের তুলনায় বায়ু মাধ্যমের তুলনায় অন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা কত গুণ, অর্থাৎ বায়ু মাধ্যমের তুলনায়। তো নিচে থাকবে কি বায়ু মাধ্যমের তুলনায় যেটা তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন নট, অন্য মাধ্যমেরটা ধরছি এপসাইলন, তো এটাই হচ্ছে কত গুণ, সেটাই হচ্ছে আমার আপেক্ষিক ভেদনযোগ্যতা, যাকে আমরা কাপ্পার দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু আরেকটা রিলেশন দেখানো যায়। দেখো সবকিছু যদি ধ্রুবক থাকে, এফ এর সাথে এপসাইলনের সম্পর্ক কি, 1/4
এটা মানে ব্যস্তানুপাতিক। তো এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এটাকে আমরা কি লিখতে পারি? এফ নট ডিভাইডেড বাই এফ। এটাই হচ্ছে আমার আপেক্ষিক গ্রহণযোগ্যতা। তো এখন দেখো, আমি যদি একটু বাংলায় লিখে দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে। এফ নট হচ্ছে কি? বায়ু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল। বায়ু মাধ্যমে আকর্ষণ ও বিকর্ষণ বল ডিভাইডেড বাই যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বল সমান যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই বায়ু মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। বায়ু মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা সমান হচ্ছে আমার আপেক্ষিক ভেদনযোগ্যতা কাপ্পা। তো আশা করি আপেক্ষিক ভেদনযোগ্যতা বুঝতে পারছো। তো দেখো, এই রিলেটেড কিছু ম্যাথ করি। আচ্ছা, শূন্য মাধ্যমে দুটি চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করে, অন্য তরল মাধ্যমে একই দূরত্বে পূর্বের অর্ধেক বলে আকর্ষণ করে। তো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা দুইটা সেম, সেটা কত? আচ্ছা, তো চলো সলভ করি। শূন্য মাধ্যমে মানে বায়ু মাধ্যমে যে বলে আকর্ষণ করে, তো বায়ু মাধ্যমের আকর্ষণ বল আমরা এফ নট জানি। বায়ু মাধ্যমের আকর্ষণ বল এফ নট। অন্য তরল মাধ্যমে, তো সেটা মাধ্যমটা কি তরল মাধ্যম, তো সেটার তো আমি মানে এপসাইলন মান জানি না। তো ধরে নিলাম অন্য মাধ্যমের আকর্ষণ বল এফ। আচ্ছা, তো আগের পেজ যদি দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা সমান হচ্ছে বায়ু মাধ্যমে আকর্ষণ বল যে কোনো মাধ্যমের আকর্ষণ বল। তাহলে কাপ্পা সমান কি? বায়ু মাধ্যমের আকর্ষণ বল যেটা হচ্ছে এফ নট, ঠিক আছে, অন্য মাধ্যমের আকর্ষণ বল এফ। তো এখন দেখো কি বলছে, শূন্য মাধ্যমে যে বলে আকর্ষণ করে, অন্য তরল মাধ্যমে একই দূরত্বে পূর্বের অর্ধেক বলে আকর্ষণ করে। তার মানে এই এফটা হচ্ছে আমার এফ নটের অর্ধেক। তো এফ এর মান যদি এখানে বসাই দিই, এফ নট ডিভাইড বাই এফ নট বাই টু সমান হয়ে যাবে কত? টু। সুতরাং মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা সমান টু। আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে শুধুমাত্র দূরত্ব চেঞ্জ করে দিছি, আর সবকিছু সেম থাকবে। তো আমরা কি করতাম, এফ এর সাথে এফ নট বাই এফ লিখতাম না, ওইখানে এই ক্ষেত্রে এফ সমান 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তখন কিন্তু সবকিছু ধ্রুবক থাকতো, এপসাইলন বাদে সবকিছু ধ্রুবক থাকতো, কিন্তু এই ক্ষেত্রে আরটাও চেঞ্জ হবে। তো এটা তোমাদের এইচ ডাব্লিউ। তো এই ম্যাথটা দেখো, এটা খুবই ভালো ম্যাথ। দুটি চার্জিত পিত বল কোনো বিন্দু থেকে সুতা দিয়ে ঝোলানো, এদের কৌণিক ব্যবধান 30 ডিগ্রি। অন্য তরলে লাগলে কৌণিক ব্যবধান একই থাকে। তো তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মান কত সেটা বের করো। এটা খুবই ভালো একটা ম্যাথ, কনসেপ্ট ক্লিয়ার হবে অনেকগুলো। তো দেখো ম্যাথটা সলভ করি। তো প্রথমে পিত বলটা কোথায় ছিল? বায়ুতে ছিল। দেখো, দুইটা সেম পিত বল, তো সেম পিত বল যদি হয় একই চার্জে চার্জিত হবে। ধরো আমার সেম পিত বল, এটা একটা বল ধরো, এটা একটা বল ধরো, ঠিক আছে। তো এটাও যদি পজিটিভ চার্জ, এটা যদি পজিটিভ চার্জ হয়, একে অপরকে বিকর্ষণ করবে, এদিকে সরে যাবে, ঠিক আছে। তো যদি সরে যায় তখনকার সিনারিওটা কিরকম হবে? এটা ছিল আমার একটা বল, এটা ছিল আমার আরেকটা বল, একে অপর থেকে সরে গেল। এদের কৌণিক ব্যবধান, শুরুতে কৌণিক ব্যবধান ছিল 30 ডিগ্রি, সরি, বিকর্ষণ করার পর কৌণিক ব্যবধান হয়ে গেছে কত? 30 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, এই কোণগুলো আমার কত হবে? 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে তরলের কি এর মান চাইছি, তরলে ঘনত্ব দিয়ে দিছে, পিতলের ঘনত্ব দিয়ে দিছে। তাহলে সুতা দিয়ে যেহেতু ঝোলানো, বস্তু থেকে সুতার দিকে একটা টান বল থাকবে, এই দিক বরাবর একটা লম্ব টানলাম, এটা যদি 15 ডিগ্রি হয়, এটাও আমার 15 ডিগ্রি।
তো এইটা হবে আমার টি কস 15 ডিগ্রি, আর বস্তুর একটা ওজন আছে mg। এটা যদি এই দিক বরাবর যদি টি কস 15 হয়, এই দিক বরাবর হবে টি সাইন 15। আর যেহেতু সেম চার্জে চার্জ দিতেছিল, তো এদের মধ্যে একটা বিকর্ষণ বল থাকবে, সেটা ধরে নিলাম এফ, তাই না? সেটা ধরে নিচ্ছে কি এফ। তাহলে এখন যদি বলের ডিস্ট্রিবিউশন দেখাই, ওয়াই অক্ষ বরাবর টি কস 15 সমান mg, আর এক্স অক্ষ বরাবর টি সাইন 15 সমান এফ। তাহলে টি সাইন 15 সমান এফ, টি কস 15 সমান হচ্ছে আমার mg। তো দুটো যদি ভাগ করে দেই, tan 15 সমান f ডিভাইডেড বাই mg দিলাম একটা ইকুয়েশন। তো পরের পেজে কি জায়গা আছে? নাই, তাহলে এই পেজে আটার লাগবো। তো দেখো এখন আমি কি করব, অন্য একটা তরলে নিব। তরলে নেওয়ার পর কিরকম সিনারি হবে দেখো। তরলে নেওয়ার পর কণিক ব্যবধান তো সেমই থাকবে, অন্য তরলে রাখলে কণিক ব্যবধান একই থাকে। এই দেখো কণিক ব্যবধান একই থাকে। আচ্ছা, কণিক ব্যবধান একই রাখি, এখানে একটা রাখলাম, এখানে একটা বলবো। তো কণিক ব্যবধান যদি সেম থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি 15 ডিগ্রি থাকবে। তাহলে বস্তু থেকে সুতার দিকে একটা কি থাকবে, টান বল। তো সেম ভাবে এটা হয়ে যাবে 15 ডিগ্রি। তাহলে এটা হবে কি টি কস 15। এই দিক বরাবর একটা বিকর্ষণ বল থাকবে এফ, এই দিক বরাবর থাকবে টি সাইন 15, বস্তুর ওজন এই দিক বরাবর mg। দেখো এটা কিন্তু আমি কি করতেছি, পানি মাধ্যমে করতেছি। তো পানির মাধ্যমে অবশ্যই বস্তুর একটা প্রবণতা থাকবে, এটাই হচ্ছে এই ম্যাথের মেইন কনসেপ্ট। যেহেতু পানির মাধ্যমে বলটা ডুবাইছি, তো এই দিক বরাবর আমার একটা প্রবণতা থাকবে। এটা যদি ধরতে পারো, তাহলে ম্যাথ নিজেই সলভ করতে পারবা। তো এখন যদি বলের ডিস্ট্রিবিউশন গুলো দেখাই, ওয়াই অক্ষ বরাবর টি কস 15 সমান কি, সরি টি কস 15 আরো তো প্রবণতা আছে ইউ সমান হচ্ছে mg। তাহলে টি কস 15 সমান mg মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর যদি দেখি, এফ সমান টি সাইন 15। তো এখন যদি ভাগ করে দেই, মানে এটাকে এটা দ্বারা যদি ভাগ করে দেই, তো থাকবে tan 15 সমান, tan 15 সমান কি থাকবে, এফ ডিভাইডেড বাই mg মাইনাস ইউ। তো দেখো tan 15 সমান এইটা, আবার tan 15 সমান এইটা। তো যেহেতু tan 15 তো আমি এইটা সমান এটা লিখতে পারি। তাহলে এফ ডিভাইডেড বাই mg সমান এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই mg মাইনাস ইউ, তাই না? তো এই মাধ্যমের কি বল কিন্তু সেম হবে না, এটা জিনিস তো বলতে ভুলে গেছিলাম। তরল মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা কিন্তু এপসাইলন চেঞ্জ হয়ে যায়। তো বল আগে যেটা আমি পাইছিলাম এফ, এটা কিন্তু এফ পাবো না। তো ধরো শূন্য মাধ্যমে বলটা আমি ধরে নিছি এফ নট, তাহলে অন্য মাধ্যমেরটা আমি এফ ধরে নিছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলতে ভুলে গেছিলাম। এবার শূন্য মাধ্যমে যেটা, সেটা কিন্তু ছিল আমার এফ নট, কিন্তু তরল মাধ্যমে যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার কি বলও চেঞ্জ হয়ে যাবে। তো সেটা ধরে নিছি এফ, আর শূন্য মাধ্যমে ধরে নিছি এফ নট। তাহলে এটা হবে আমার এফ নট, এটা হবে এফ নট। ঠিক আছে? তাহলে এফ নট ডিভাইডেড বাই mg সমান এফ ডিভাইডেড বাই mg মাইনাস ইউ। এখন এফ নট বাই এফ সমান mg ডিভাইডেড বাই mg মাইনাস ইউ। এখন এফ নট বাই এফ বায়ু মাধ্যমের বল ডিভাইডেড বাই অন্য যে কোনো তরল মাধ্যমের বল, এটাই তো হচ্ছে আমার কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান। এই যে এফ নট বাই এফ সমান হচ্ছে কে। তো এখানে এফ নট বাই এফ সমান কে লিখে দিলাম। আর mg, এম তো আমার দেওয়া নাই, কিন্তু আমার পিতলের ঘনত্ব তো দিয়ে দিছে। এম মানে কি বোঝাই দিয়েছে, পিতলের ভর। পিতলের ভর যদি এম হয়, সমান আমি রো ভি লিখতে পারি। আমি ধরে নিছি পিতলের ঘনত্ব রো, পিতলের ঘনত্ব ধরছি রো, তাই না? তাহলে এম সমান রো ভি, তাহলে রো ভি জি, এম সমান রো ভি
জি। আর তরলের ঘনত্ব ধরে নিছি সিগমা। লেট তরলের ঘনত্ব সিগমা। তো এখানে কি লিখতে পারি, প্লবতা সমান কি, ভি সিগমা জি। মানে ওই যে প্লবতা আমরা পড়তাম না 9-10-এ, প্লবতা সমান ভি রো জি। এখানে আর কি তরলের ঘনত্বটা আমি সিগমা ধরে নিছি। তো এটা হবে সিগমা ভিজি। তাহলে দেখো ভিজি ভিজি উভয় পক্ষ থেকে মানে লব হর থেকে বাদ থাকবে রো ডিভাইডেড বাই রো মাইনাস সিগমা। তাহলে আমি যখন উদ্ভাসে উইকলি দিতাম বুঝছো, তখন এই ম্যাথটা আসছিল, তখন আমার তো মানে সময় বাঁচানোর জন্য আমি কি করছিলাম, কে সমান রো ডিভাইডেড বাই রো মাইনাস সিগমা, এই ফর্মুলাটা ডিরেক্ট মানে মনে রাখছিলাম। যেখানে রো হইতেছে আমার কি, রো হচ্ছে আমার বস্তুর ঘনত্ব, সিগমা হচ্ছে আমার তরলের ঘনত্ব। তো এটা যদি মনে রাখো, এই ফর্মুলা দিয়েও যদি অ্যাডমিশনে মানে ম্যাথ আসে, ডিরেক্ট এটা দিয়ে করে দিবা ফুল মার্কস, এক নম্বরও কাটতে পারবো না। তো কিন্তু একাডেমিকে আসলে কিন্তু পুরা দেখাইতে হবে, ঠিক আছে। একাডেমিকে আবার এটা ফর্মুলা দিয়ে দিও না, তাহলে কিন্তু জিরো পাবা। তাহলে এখন এটা হচ্ছে রো হচ্ছে আমার পিতলের ঘনত্ব 1.3 দেওয়া আছে প্রশ্নে। পিতলের ঘনত্ব 1.3 মাইনাস 0.3, এটা যদি করো অ্যান্সার আসবে 1.3। একক তো থাকবে না, কারণ উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, কাটাকাটি যাবে। তাহলে ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব চার্জ স্থানান্তরে কৃত কাজ। এবার আমরা দেখব চার্জ স্থানান্তরে কৃত কাজ। আচ্ছা, ধরা যাক ক্ষেত্র সৃষ্টিকারী একটা ধনাত্মক চার্জ আছে কিউ, যেটা আমি কোথাও রেখে দিছি। ফলে ইহা একটা কি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। ঠিক আছে, ধরো ক্ষেত্র সৃষ্টিকারী আমি একটা চার্জ রাখলাম কিউ, তো এটা একটা কি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। এখন যদি একটা টেস্ট চার্জ কিউ, যেটা সাধারণত ধনাত্মক হয়, একে যদি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নেই, তাহলে কিউ হইতেছে আমার পজিটিভ, স্মল কিউ হইতেছে পজিটিভ। তো এরা একে অপরকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণটাই তো হচ্ছে আমার তড়িৎ বল। তো এজেন্টকে আসলে তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হইতেছে। এই যে কাজ মানে স্থানান্তর করলাম, এই স্থানান্তরে যে কাজটা সম্পন্ন হয় সেটাই হচ্ছে চার্জ স্থানান্তরে কৃত কাজ। যেমন ধরো আমার এইখানে ছিল আমার কিউ, এই কিউটা আমি স্থানান্তর করে এইখানে আনলাম। তো এই চার্জ স্থানান্তরে যে মানে কাজটা হইলো, এটাই হচ্ছে আমার কি চার্জ স্থানান্তরে কৃত কাজ। তো এটা ধরে নিলাম আমি R1, এটা ধরে নিলাম আমি R2। তাহলে কি বললাম, ক্ষেত্র সৃষ্টিকারী ধনাত্মক চার্জ, বিষয়গুলো লিখে দিই কি কি বললাম। ক্ষেত্র সৃষ্টিকারী ধনাত্মক চার্জ কিউ কোথাও রাখা আছে। আচ্ছা, ফলে ইহা একটি কি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। এখন যদি একটি টেস্ট চার্জ, যদি একটি টেস্ট চার্জ কিউ, যেটা সাধারণত ধনাত্মক, কে এই তড়িৎ ক্ষেত্রের এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে চাওয়া হয়, নিতে চাওয়া হয়, তবে তড়িৎ বলের বিরুদ্ধে, তবে তড়িৎ বলের বিরুদ্ধে বা তড়িৎ বল দ্বারা কিছু কাজ সম্পন্ন হয়। তড়িৎ বলের বিরুদ্ধে যেটা, সেটা কিন্তু এজেন্ট দ্বারা কৃত কাজ। তো এজেন্ট দ্বারাও কৃত কাজ সম্পন্ন হয় এবং তড়িৎ বল দ্বারাও কাজ সম্পন্ন হয়। তড়িৎ বল দ্বারাও কিছু কাজ সম্পন্ন হয়।
এটাই হচ্ছে চার্জ স্থানান্তরিকৃত কাজ। এটাই হলো চার্জ স্থানান্তরে কৃত কাজ। আচ্ছা, তো এখন কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। এখন ফর্মুলাগুলো দেখি। ফর্মুলাস, যদি আমার বিভব পার্থক্য দেওয়া থাকে, প্রথম কেসটা হচ্ছে কি, যদি বিভব পার্থক্য দেওয়া থাকে, বিভব পার্থক্য দেওয়া থাকে। ধরো একটা চার্জকে আমি কি করছি, এখানে কিউটা ছিল, এই বিন্দুতে আমি বিভব ধরে নিলাম ভি এ। তো এই বিন্দু থেকে আমি চার্জটাকে এই বিন্দুতে স্থানান্তর করছি, এই বিন্দুতে চার্জ ধরে নিলাম ভিবি। তো ভিএ মাইনাস ভিবি করলে তো আমি বিভব পার্থক্য পেয়ে যাব। তো এরকম যদি বিভব পার্থক্য দেওয়া থাকে, তাহলে যদি এই বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জ নেওয়া হয়, যদি এই বিন্দুটা ধরো আমার এ বিন্দু, এটা ধরি আমার বি বিন্দু, যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জ নেওয়া হয়, এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জ নেওয়া হয়, তবে কৃত কাজ ডব্লিউ ধরলে, তবে কৃত কাজ ডব্লিউ সমান ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ ইন্টু কিউ। দেখো আমি নিতেছি কোন জায়গা থেকে, এ থেকে বি, এ থেকে বি, তাহলে ডাব্লিউ হবে ডাব্লিউ এ বি। আর বিভব পার্থক্যটা হবে কিরকম, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দুর বিভব, ভি এ ভিবি মাইনাস ভি এ ইন্টু কিউ। তো পরিচয়গুলো লিখে দেই। ডাব্লিউ এ বি, এ থেকে বি বিন্দুতে নিতে কাজ, এ থেকে বি বিন্দুতে নিতে কাজ, কিউ যে পরিমাণ চার্জকে স্থানান্তর করা হচ্ছে, যে পরিমাণ চার্জকে স্থানান্তর করা হচ্ছে, আর ভিবি দ্বিতীয় বিন্দুর বিভব, ভিএ প্রথম বিন্দুর বিভব। তারপর ধরো অসীম থেকে আমি একটা চার্জ আনছি, যদি চার্জটা অসীম দূরত্ব থেকে আনি, অসীম থেকে চার্জটিকে আনলে, আচ্ছা, আমরা বিভবের সূত্র কি জানি, ভি সমান 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। তো অসীম থেকে আনতেছি, ধরো এই পয়েন্টটা হইতেছে আমার অসীম, এই অসীম থেকে আমি একটা বিন্দুতে আনলাম, বি বিন্দুতে কিউ চার্জকে আনলাম। তো অসীম মানে কি, আর এর মান হচ্ছে ইনফিনিটি। তো অসীম বিন্দুতে ভি বা বিভবের মান হয়ে যাবে 0। আর এটা হচ্ছে আমার কি, বি বিন্দু। তো আমরা দুই বিন্দুর বিভব দেওয়া থাকলে আমরা কাজের সূত্র কি জানি, ডাব্লিউ এ বি সমান, তো এই বিন্দুটা আমি ধরে নিলাম এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার অসীম। তো অসীম বিন্দুতে বিভবের মান হচ্ছে 0, কারণ কি, অসীম বিন্দুতে আর এর মান ইনফিনিটি, আর যদি ইনফিনিটি হয় ভি হয়ে যাবে 0। তাহলে ডাব্লিউ এ বি সমান কি, শেষ বিন্দুর বিভব ভিবি মাইনাস আদি বিন্দুর বিভব ইন্টু ইউ। তো আদি বিন্দুর বিভব, আদি বিন্দুটা ছিল আমার অসীমে, তো অসীমে আমার বিভব হচ্ছে 0। তো 0 যদি বসাই দিয়ে থাকবে কি, ভিবি ইন্টু কিউ। তো অসীমের কেসটা বুঝতে পারছো। তারপরে মেন সূত্র যেটা আর কি লাগে সেটা দেখাই। ধরো আমার এখানে একটা বিন্দু ছিল বি বিন্দু, এ বিন্দু, ধরো এই বিন্দু থেকে কিউ চার্জকে আমি কি করলাম, বি বিন্দুতে আনলাম কিউ চার্জকে। তো মধ্যবর্তী আমার
ধরো এটা ছিল আমার এইখান থেকে এই দূরত্বটা ছিল আমার R1, আবার এইখান থেকে এই দূরত্বটা ধরো আমার R2। তো R1 ছিল আমার কি আদি দূরত্ব, R2 ছিল শেষ দূরত্ব। আর এই বিন্দুতে আমি ধরো বিভব দিয়ে দিছি VA, বি বিন্দুতে VB। তো দুই বিন্দুর বিভব যদি দেওয়া থাকে W সমান আমরা কি জানি, ডেল ভি ইন্টু কিউ, বা VB মাইনাস VA ইন্টু কিউ। এখন বি বিন্দুতে বিভব নির্ণয়ের সূত্র কি, VB সমান 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই R2। আর এই বিন্দুতে VA সমান 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই R1। তো এই ভ্যালুগুলো যদি বসাই দিই, W সমান আমি কি পাচ্ছি, 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড বাই R1 মাইনাস 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই R2 ইন্টু কিউ। সুতরাং W সমান আমি কি পাবো, দেখো কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট কমন যায়, এটা কিউ কিউ বাই 4 পাই এপসিলন নট 1/R2 মাইনাস 1/R2 মাইনাস 1/R1। এটা হচ্ছে আমার কৃতকাজের সূত্র। এখন তোমাকে একটা কনসেপ্ট দেখাই, ঠিক আছে? আচ্ছা, এজেন্ট ভার্সেস ইলেকট্রিক ফিল্ড, এদের মধ্যকার কাজের সম্পর্কটা কিরকম? এজেন্ট ভার্সেস ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, বাহ্যিক বল দ্বারা যে কাজটা হয় সেটাই তো আমার এজেন্ট দ্বারা কাজ। যেমন ধরো এখানে আমার একটা কিউ চার্জ আছে, এখানেও একটা কিউ চার্জ আছে। তো এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ। এদের মধ্যবর্তী বলের প্রকৃতি কিরকম, বিকর্ষণ বল। তো আমি যদি এদেরকে জোর করে কাছাকাছি আনতে চাই, অবশ্যই এজেন্টকে বাইরে থেকে ফোর্স প্রয়োগ করা লাগবে, তাই না? বাইরে থেকে যদি ফোর্স প্রয়োগ করি সেটা কি, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। তো এই কাজটা হবে আমার কি, পজিটিভ কাজ। তো এখন তোমাকে যদি, এটা হচ্ছে কি বাহ্যিক বল দ্বারা কাজ হচ্ছে না, তো এখন যদি লিখি বাহ্যিক বল দ্বারা কাজ, বাহ্যিক বল দ্বারা কাজ যেটা হচ্ছে আমার এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স, ডাব্লিউ এক্সটার্নাল সমান হচ্ছে বাহ্যিক এজেন্ট দ্বারা কাজ, যেটা আমার বাহ্যিক এজেন্ট দ্বারা কাজের সমানই, বাহ্যিক এজেন্ট দ্বারা কাজ। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল সমান হচ্ছে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এখন যদি বলে যে তড়িৎ বল দ্বারা কৃত কাজ কত, তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র নিজে কতটুকু কাজ করছে, তড়িৎ বল দ্বারা কাজ সমান হবে, তাহলে এটাকে যদি লিখি ডাব্লিউ ইলেকট্রিক, এটা হচ্ছে ডাব্লিউ এজেন্টের নেগেটিভ, ডাব্লিউ এক্সটার্নাল সমান কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। সবাই বুঝতে পারছো? এখন কিছু বিষয় মনে রাখতে পারো নোট হিসেবে। এই যে আমার তড়িৎ বলটা সেটা একটা সংরক্ষণশীল বল। তো যেহেতু সংরক্ষণশীল বল, তো এই কৃত কাজটা আমার কি পথের উপর ডিপেন্ডেন্ট না, আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর ডিপেন্ডেন্ট। এই কৃত কাজ, এই কৃত কাজ পথের উপর ডিপেন্ডেন্ট না, আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর ডিপেন্ডেন্ট। আদি ও শেষ বিন্দুর উপর ডিপেন্ডেন্ট। এখন ধরো আমি এমন একটা তল আছে যেটা হচ্ছে সমবিভব তল, সমবিভব তল যদি হয় ভি এ, ভিবি, ভিসি সবই তো সমান হবে। তো সবগুলো যদি সমান হয়, ডেল ভি, ডেল ভি সমান কি হবে, জিরো হবে। তাহলে সমবিভব তলে ডেল ভি যদি জিরো হয়, ডাব্লিউ সমান কি, ডেল ভি ইন্টু কিউ। এটা যেহেতু জিরো তাহলে কাজও হয়ে যাবে জিরো। তাহলে সমবিভব তলে
হলে কৃত কাজ শূন্য, সমবিভক্ত হলে কৃত কাজ শূন্য। আর যদি আবদ্ধ চক্র হয়, এটা তো জানোই, তাপগতিবিদ্যায় পড়ছো, এটা সকল ক্ষেত্রেই আবদ্ধ চক্রে কৃত কাজ শূন্য। তো এই মানে একদম বিস্তারিত যা ছিল চার স্থানান্তরের কাজ সব দেখাই দিলাম। আশা করি সব ক্লিয়ার। তো আজকে এতটুকুই, কালকে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।